নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে টপিকটা শুরু করব, প্রথম নম্বর আগের দিন যেটা ছেড়ে গেছিলাম সেটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্সটা, কিন্তু আগের দিন আমরা ছেড়ে গেছিলাম, তাহলে ওটা আজকে কমপ্লিট করব। তার সাথে আজকে নতুন একটা টপিক শুরু করবো, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য আর্থ। তাহলে আজকের পড়ার প্রথম বিষয় হচ্ছে এক্সোজেনেটিক ফোর্সেস। এক্সোজেনেটিক, নট এক্সো, সরি, EXO, exogenetic forces, আর একটা তোমার হচ্ছে অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য আর্থ, একটু কালো করুন, এক্সোজেনেটিক ফোর্সেস অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য আর্থ। ওকে, তাহলে আজকের পড়া শুরু করা যাক। আগের দিন আমরা ছেড়েছিলাম যেটা এন্ডোজেনেটিক ফোর্সেস। আমরা যে জিওমরফোলজিতে যে ফোর্সের সম্পর্কে পড়েছিলাম, এক ধরনের ফোর্স ছিল এন্ডোজেনেটিক ফোর্সেস, আর এক ধরনের ফোর্স ছিল এক্সোজেনেটিক ফোর্সেস। এক্সোজেনেটিক ফোর্সেস কোনগুলো? যে ফোর্সগুলো হচ্ছে তোমার ভূপৃষ্ঠের উপরই তল থেকে, যেটা আমরা দেখতে পাই কোথায়? ভূপৃষ্ঠের উপরে তলে, সেটাকে বলা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্সেস। এটা কি ধরনের ফোর্স হয়? এটা বেসিক্যালি হয় ডিস্ট্রাকটিভ ফোর্সেস। চলো তাহলে জানা যাক এক্সোজেনেটিক ফোর্স সম্পর্কে। এক্সোজেনেটিক ফোর্স বেসিক্যালি যেটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। ওকে, এটা কি ধরনের ফোর্স? এটা এক ধরনের কিন্তু ডিস্ট্রাকটিভ ফোর্স। এটা কীভাবে কাজ করে না, ডিস্ট্রাকটিভ ফোর্স মানে কি? এমন এক ধরনের ফোর্স যেটা কি করে, যে একটা ল্যান্ডফর্ম আছে, ধরো একটা পাহাড় আছে, এই পাহাড়টা কি করবে, যে এক্সোজেনেটিক ফোর্সের প্রভাবে এই পাহাড়টা আস্তে আস্তে কী হবে, ডিস্ট্রয় হয়ে যায়। মানে পাহাড়টা আস্তে আস্তে ছোটো এই ধরনের টিলাতে রূপান্তরিত হতে পারে। তাহলে এই যে ফোর্সটা, যেটা আমাদের একটা বড় পাহাড়কে ছোট করে দিতে পারে, সেটাই যে ফোর্সটা কাজ করার ফলে এই যে বড় পাহাড় ছোট হয়ে যাবে, তাকে বলবো আমরা এক্সোজেনেটিক ফোর্স। রাইট, এরপরে আসি, এক্সোজেনেটিক ফোর্স মোটামুটি আমাদের দুই প্রকারের হয়। এক্সোজেনেটিক ফোর্সেস মোটামুটি আমাদের কয় প্রকারের হয়? না, দুই প্রকারের হয়। কি কি? তাহলে আমাদের আজকে এখন পড়বো টাইপস অফ এক্সোজেনেটিক ফোর্সেস। দুই প্রকার হয়। প্রথম নম্বর যে ফোর্সটা কাজ করে কিসের জন্য? না, যখন আমাদের কি হয়, যে এক সেকেন্ড, যখন মানে ধরো এখানে একটা পাহাড় আছে, একটা প্রথম উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। এখানে একটা পাহাড় আছে, এই পাহাড়ে কি হলো, একটা অংশে আমি কি করছি, বারবার হাতুড়ি মেরে যাচ্ছি। এটা কি, যদি আমি হাতুড়ি মারার পরে এই পাহাড়ের থেকে যে হবে, যে পাহাড়টা ভেঙে গুঁড়ো গুঁড়ো পদার্থে পরিণত হবে, সেই গুঁড়ো গুঁড়ো পদার্থগুলো যদি আমরা পাহাড়ের নিচের অংশতেই থেকে যায়, একটা জায়গাতেই থেকে যায়, তাহলে কি হচ্ছে, এখানে কোনো মুভমেন্ট হচ্ছে না, বা পদার্থের কোনো ট্রান্সফরমেশন হচ্ছে না। ইটস নট ট্রান্সপোর্টেশন হচ্ছে না, পদার্থে কোনো ট্রান্সপোর্টেশন হচ্ছে না। তাহলে যখন ট্রান্সপোর্টেশন হচ্ছে না, সেটা একটা ফোর্স। তার মানে হচ্ছে এটা নো ট্রান্সপোর্টেশন। আবার যদি এখানে ধরো পাহাড়ে আমি ভাঙলাম পাহাড়টাকে, দিয়ে সেখান দিয়ে যে পাথর মাটি বালি পেলাম, সেইগুলোকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করে অন্য একটা জায়গায় নিয়ে চলে এলাম, তাহলে সেখানে কি হচ্ছে, একটা ট্রান্সপোর্টেশন ইনভলভ হচ্ছে। তাহলে সেই ট্রান্সপোর্টেশন যখন ইনভলভ হবে, তখন সেটা আরেক রকম ফোর্স। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন যখন ইনভলভ হবে, তখন কিন্তু সেটা আরেক রকম ফোর্স। তাহলে দুটো, একটা হচ্ছে নো ট্রান্সপোর্টেশন যখন কাজ করবে, আর যখন ট্রান্সপোর্টেশন হবে তখন যেটা কাজ করবে, তাহলে তখন সে দুটো রকম ফোর্স। চলো জানা যাক কোনটার কি নাম। এক সেকেন্ড, বুঝতে হবে, আমি মুছে দিই একটু। যখন ট্রান্সপোর্টেশন হয়, সেই যে ইয়েটাকে, যে যখন ট্রান্সপোর্টেশন হয়, তখন সেটাকে বলা হচ্ছে ইরোজনাল ফোর্স। আর যেটা ট্রান্সপোর্টেশন হচ্ছে না, একই জায়গায় থেকে যাচ্ছে ডেব্রিগুলো, সেটাকে বলা হচ্ছে ওয়েদারিং অ্যান্ড ইরোজনাল ফোর্স। ঠিক, এবং এই ওয়েদারিং এবং ইরোজনাল ফোর্সের প্রভাবেই যে আমরা যে এত ভূমিরূপের বৈচিত্র্য দেখছি। ঠিক আছে, একটা তো হলো এন্ডোজেনেটিক ফোর্সেসের ফলে ভূমিরূপটা ক্রিয়েট হলো, একটা পাহাড় ক্রিয়েট হলো, বা একটা কি বলে,
মালভূমি ক্রিয়েট হলো। এবার ওই মালভূমিটার উপরে কি করবে, এক্সোজেনেটিক ফোর্স মানে বাইরের থেকে সমস্ত ফোর্স কাজ করে কি করবে, এই যে ওয়েদারিং এর হোক বা ইরোশনের প্রভাবে হোক, ওকে কি করবে অন্য এক ধরনের ল্যান্ডফর্মে কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে সেই যে ফোর্সেস, যেমন ধরো কি কি ফোর্সেস আছে এক্সোজেনেটিক ফোর্সেসের মধ্যে, কোন কোন যেটাকে বলা হচ্ছে যে মানে আমাদের ভেক্টর, মানে কোন কোন জিনিসগুলো এটা নিয়ে যায়, সেটা হচ্ছে উইন্ড, উইন্ড হতে পারে, রিভার হতে পারে, গ্লেসিয়ার হতে পারে। এই তিনটা প্রধান ফোর্স। উইন্ডের দ্বারা হতে পারে, রিভারের দ্বারা হতে পারে, আবার গ্লেসিয়ারের দ্বারা হতে পারে। এই রিভার, উইন্ড এবং গ্লেসিয়ার এই সমস্ত যে ইয়ের প্রভাবে, মানে বাইরের এক্সটার্নাল ফ্যাক্টরের প্রভাবে যখন আমাদের এক্সোজেনেটিক ফোর্স কাজ করে, তখন আমাদের তার মধ্যে ওয়েদারিং এবং ইরোশন দেখা যায়। তখন আমরা আরেক ধরনের নতুন ধরনের ল্যান্ডফর্ম দেখতে পাই। কোথাও দেখতে পাই ভি শেপড ভ্যালি, কখনো দেখতে পাই মাশরুম রক, রাইট, ডবল মাশরুম রক। কোথাও দেখতে পাই ডিপ গর্জেস দেখতে পাই, কোথাও দেখতে পাই ড্রামলিন দেখতে পাই। এই যে এইগুলো কিসের ক্ষেত্রে হয় না, প্রথমে ঘটবে ওয়েদারিং, এবং সেই ওয়েদারিংয়ের ফলে যে সমস্ত ডেব্রিগুলো থাকবে, সেই ডেব্রিগুলোকে ট্রান্সপোর্ট করে আরেক জায়গায় নিয়ে আসবে বা সেখানে আরেক জায়গায় জমা করবে, ফলে বিভিন্ন ধরনের আমরা ল্যান্ডফর্ম দেখতে পাই। ঠিক আছে, তাহলে জিনিস, এবং এই যে ইরোজেশনাল, এই ইরোজনাল তোমার হচ্ছে ওয়েদারিং প্লাস ইরোজনাল, এই দুটো ফোর্সকে একত্রে মিলে কি বলা হয়, একত্রে বলা হয় ডিনিউডেশন। যেটা তোমাদের বললাম যে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্মগুলো গঠিত হয় ওয়েদারিং প্লাস ইরোজন দুটোর প্রভাবে কি হয়, ডেনুডেশন গঠিত হয়। তাহলে এই গেল আমার এক্সোজেনেটিক ফোর্সেসের প্রভাবে বিভিন্ন রকমের কাজকর্ম। চলো তাহলে এখন আমরা দেখে নিই এই দুটোর মধ্যে একটা কম্প্যারিজন, মানে এক্সোজেনেটিক ফোর্সেস আর এন্ডোজেনেটিক ফোর্সেসের মধ্যে একটা ছোট্ট কম্প্যারিজন দেখে নিই, পরের স্লাইডে আছে সুন্দর করে দেওয়া। তাহলে এখানে কি দেখা যাচ্ছে না, এক্সোজেনেটিক ফোর্সেস আর এন্ডোজেনেটিক ফোর্সেস এ কী করে, এ হচ্ছে তোমার দ্য বিল্ডার, এক্সোজেনেটিক ফোর্সেস আর দ্য বিল্ডার, মানে এ কী করছে, একটা জিনিসকে তৈরি করছে, দিস ইজ দ্য বিল্ডার। এক্সোজেনেটিক ফোর্সেস এন্ডোজেনেটিক ফোর্সেস আর বিল্ডার, এ তৈরি করছে, আর এ কী করছে, দ্য স্কাল্পচার, মানে আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, এই বিল্ডিংটা তৈরি করার পরে কী হয়, যে বিভিন্ন বাড়ির মধ্যে বিভিন্ন রকম নকশা তৈরি করি। ঠিক, তাহলে এক্সোজেনেটিক ফোর্সেস কী করে, ওই বাড়ির বিল্ডিংয়ের মধ্যে যে নকশা তৈরি করার কাজটা ও কিন্তু করে, মানে কী হয়, ফলে ভূপ্রকৃতি আরও বেশি ডাইভার্স, আরও বেশি সুন্দর হয়। ঠিক আছে, তাহলে এটা তাহলে পরিষ্কার এখন বোঝা গেল যে আর্থের কী কেমনভাবে এক্সোজেনেটিক ফোর্স এবং এন্ডোজেনেটিক ফোর্সেস কাজ করে। এরপরে চলে আসি আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ ইন্টিরিয়ার অফ দ্য আর্থ। তাহলে ইন্টিরিয়ার অফ দ্য আর্থ বোঝার আগে একটা ছোট্ট জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে আমাদের কি করে পৃথিবীর ফর্ম হলো, মানে পৃথিবী কি করে গঠিত হলো, একটু ছোট্ট ওর আগে, মানে ইন্টিরিয়ার অফ দ্য আর্থ বোঝার আগে কি করে পৃথিবীর সৃষ্টি হলো সেটা সম্পর্কে একটু সামান্য ধারণা আমাদের অবশ্যই নেওয়া উচিত। সেটা কি, সেটা হচ্ছে ফরমেশন অফ আর্থ, ফরমেশন অফ দ্য আর্থ, আর্থ কীভাবে পৃথিবী গঠিত হলো। এবারে এর অনেক রকম থিওরি আছে, ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে যে ওয়েল নোন এবং মোস্টলি অ্যাকসেপ্টেড থিওরি সেটা হচ্ছে নেবুলার হাইপোথিসিস। সেটার নাম কি না, নেবুলার হাইপোথিসিস, হচ্ছে নেবুলার হাইপোথিসিস, নেবুলার হাইপোথিসিস। এই নেবুলার হাইপোথিসিস, এই যে এটি কে দিয়েছিলেন না, এটি দিয়েছিলেন ইমানুয়েল কান্ত নামের একজন সায়েন্টিস্ট। কে দিয়েছিলেন, ইমানুয়েল কান্ত নামের একজন সায়েন্টিস্ট এই থিওরিটি প্রপাউন্ড করেছিলেন, এবং এটাকে আরও পরবর্তীকালে মডিফাইড বাই ল্যাপ্লাস। এখানে কি বলা হচ্ছে, নেবুলা হাইপোথিসিসে কি বলা হচ্ছে না, আগে একটা নেবুলা ছিল, নেবুলাটা কি, নেবুলা একটা এক ধরনের ক্লাউড অফ ডাস্ট ইন ইউনিভার্স,
একটা ক্লাউড অফ ডাস্ট ছিল, সেইটা নিজের গ্র্যাভিটেশনের প্রভাবে আস্তে আস্তে কী করে কন্ট্রাকশন হতে শুরু করে এবং এই কন্ট্রাকশন হতে হতে এই কী করে এক ধরনের ডিস্কের আকার নেয় এবং সেন্টারে একটা মাস জড়ো হয় এবং তার চারপাশে বিভিন্ন ধরনের কোসেন্ট্রিক ডিস্ক ফর্ম হতে শুরু করে, ঠিক আছে। এবং এই ডিস্কগুলো পরবর্তীকালে সান এবং তার বিভিন্ন গ্রহতে রূপান্তরিত হয়। তাহলে এটা গেল বেসিক একটা ফর্মুলা। এবারে যখন আমরা সোলার সিস্টেম যখন পড়ব তখন আমরা এটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। তাহলে আপাতত আমরা যেহেতু ফোকাস সোলার সিস্টেম নয়, তাহলে আমরা আমাদের চলে আসি আমাদের যে মেন টপিকে, সেটা হচ্ছে দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ। চলো তাহলে শুরু করা যাক। এখানে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, মানে অতি বেশি এখন এই মুহূর্তে যদি আমরা ডিপলি না কনসিডার করি, তাহলে মোটামুটিভাবে পৃথিবীকে তিনটে লেয়ারে ভাগ করা যায়। কী কী? প্রথম নম্বর হচ্ছে ক্রাস্ট, প্রথম নম্বর হচ্ছে ক্রাস্ট, ভালো আসছে না। প্রথম নম্বর হচ্ছে এইটা হচ্ছে 1 নম্বর ক্রাস্ট, 2 নম্বর হচ্ছে ম্যান্টেল, আর 3 নম্বর হচ্ছে কোর। এবারে কিভাবে আমরা এইগুলোকে ভাগ করলাম না, 1 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার কম্পোজিশন, দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার স্টেট, মানে তারা কীরকমভাবে আছে, লিকুইডে আছে না সলিড আছে, এইভাবে কিন্তু আমরা এই স্ট্রাকচারকে ভাগ করলাম। এবং টেম্পারেচার ভেরিয়েশন অনুযায়ী কিন্তু আমরা ভাগ করতে, টেম্পারেচার ভেরিয়েশন, তাদের কম্পোজিশন এবং তারা পদার্থের কোন অবস্থায় আছে, লিকুইডে আছে, মল্টেন স্টেটে আছে নাকি সলিড স্টেটে আছে, এইভাবেও কিন্তু আমরা এই আর্থের বিভিন্ন লেয়ারগুলোকে ভাগ করেছি, ঠিক আছে। তাহলে এবার আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে আর্থের লেয়ারগুলো যে এরকম, যে একটা ক্রাস্ট থাকবে যেটা সলিড থাকবে, তারপরে মেন্টাল থাকবে যেটা তোমার লিকুইড ফর্মে থাকবে, বা এই যে আউটার কোর যেটা বলছি, আউটার কোর থাকবে লিকুইড ফর্মে, আবার ইনার কোর এটা থাকবে সলিড ফর্মে। এগুলো আমরা জানছি কীভাবে, আমরা জানলাম কীভাবে? তাহলে স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। দেখা যাক, তাহলে চলো দেখা যাক যে কীভাবে আমরা এই স্ট্রাকচার অফ আর্থ সম্পর্কে জানতে পারলাম। তার কিছু কিছু নিশ্চয়ই এভিডেন্স পেয়েছি আমরা। চলো আগে সেইগুলো সম্পর্কে জানা যায় যে কী কী এভিডেন্স আমরা এখন অবধি পেয়েছি। মেথড, তাহলে এখন কি পড়বো না, মেথডস টু নো আর্থ ইন্টিরিয়ার। প্রথম নম্বর মেথড কি করতে পারি আমরা, ডিগিং আপ হোলস। আমরা পৃথিবীতে গর্ত খুঁড়তে পারি, কিন্তু এখানে একটা লিমিটেশন আছে। আমরা যতদূর চাইলাম ততদূর পর্যন্ত কিন্তু গর্ত খুঁড়তে পারি না। একটা লিমিটেশন। আমাদের যন্ত্র বেশিরভাগ ক্ষেত্রে স্টেনলেস স্টিল বা প্লাস্টিক বা এই ধরনের অনেক রকম কিছু মেটেরিয়াল তৈরি হয়, কিন্তু পৃথিবী পৃষ্ঠের থেকে যত আমরা নিচের দিকে যাব তত এত বেশি প্রেশার এবং এত বেশি টেম্পারেচার ক্রিয়েট হয় যে আমরা গর্ত কিন্তু খুব বেশি দূর খুঁড়তে পারবোই না। তাহলে এই ডিগিং আপ দ্য হোল সম্পর্কে আমরা কতদূর জানতে পারি না, যতদূর পর্যন্ত আমরা খুঁড়তে পেরেছি ততদূর পর্যন্ত জানতে পেরেছি আমরা। এবং আজ পর্যন্ত যেটা সবচেয়ে ডিপেস্ট হোল, ঠিক আছে, ডিপেস্ট হোল যেটা খোঁড়া হয়েছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে নাও ইজ ইন কোলা সুপারদ্বীপ বোর হোল, কোলা সুপারদ্বীপ বোর হোল ইন রাশিয়া, যেটা মাত্র কত কিলোমিটার না, মাত্র 12 কিলোমিটার। এটার দ্বারা কি আমরা পৃথিবীর সমগ্র ইন্টারনাল স্ট্রাকচার জানতে পারবো না? এটার দ্বারা কিন্তু সম্পূর্ণ ইন্টারনাল স্ট্রাকচার জানা সম্ভব নয়। তাহলে আর কি কি আছে, চলো দেখা যাক। দু নম্বর হচ্ছে ভলক্যানো এবং রক দ্বারা আমরা যে জানতে পারি, ভলক্যানো অ্যান্ড রক দ্বারা। ধরো এই যে ভলক্যানো যেটা নির্গত হচ্ছে ম্যাগমা, সেটা তো বুঝতে পারছি এটা তরল পদার্থ। তাহলে সেই তরল পদার্থ যেটা পৃথিবীর অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসছে, সেই তরল পদার্থকে আমরা স্টাডি করতে পারি। সেখান থেকে পৃথিবীর অভ্যন্তরে যেখান থেকে এই তরল পদার্থটা বা লাভাটা বা ম্যাগমাটা নির্গত হচ্ছে, সেখানকার কীরকম ধরনের ম্যাটেরিয়াল উপস্থিত থাকে, সেখানকার তাপমাত্রা কীরকম হতে পারে, সেখানকার
ইয়ের মধ্যে, এই যে লাভাটার মধ্যে কী কী কম্পোজিশন থাকছে, তাহলে সেই অনুপাতে কিন্তু আমরা আরও কিছুটা দূর পর্যন্ত পৃথিবীর গভীরে আরও কিছুটা দূর পর্যন্ত কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, এছাড়াও আর কি সোর্স আছে না, মিটোরাইটস আছে। এরা কি, এরা হচ্ছে সেলেস্টিয়াল বডি। মিটিওরসরা যখন আমাদের পৃথিবীতে হিট করে, তখন আমরা মিটিওরসদেরকে স্টাডি করে জানতে পারি যে মিটিওরসরা যেরকম কম্পোজিশন থাকতে পারে, আমাদের আর্থের কিন্তু সেন্টারে কম্পোজিশন বা আর্থের অভ্যন্তরেও কিন্তু কম্পোজিশন বা সেরকম স্ট্রাকচার দেখা যেতে পারে। কারণ আর্থও এই মিটিওরাইটসগুলো মোটামুটি যেভাবে যে কম্পোজিশনে তৈরি হয়, আর্থও একই ধরনের, একই সিস্টেমে বা একই স্ট্রাকচারে তৈরি হয়েছে। তাহলে সেইভাবে বিচার করলে কিন্তু মিটিওরস থেকেও আমরা আর্থের ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে কিছুটা হলেও আভাস পাই। এছাড়া কি আছে, এছাড়া হচ্ছে সিসমিক ওয়েভ। বা আর্থকুইক থেকে, আর্থকুইক থেকেও কিন্তু আমরা আর্থের ইন্টেরিয়র সম্পর্কে অনেক কিছু জানতে পারি, যে কীভাবে আর্থের, যেমন ধরো সিসমিক ওয়েভের বিভিন্ন ওয়েভ আছে, তারা কোন কোন মিডিয়ামে কীভাবে ট্রাভেল করে, এবং ওই ট্রাভেল, ওরা যে মিডিয়ামে ট্রাভেল করছে সেই অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারি যে আর্থের স্ট্রাকচারটা কেমন হবে। যে প্রথমে ক্রাস্ট থাকবে যেটা সলিড, তারপরে মেন্টাল বা আউটার কোর যেটা থাকবে লিকুইড, তারপরে হচ্ছে তোমার ইনার কোর যেটা সলিড। এটা কিন্তু জানতে পারি আমরা সিসমিক ওয়েভকে স্টাডি করি। ঠিক আছে, এছাড়া আরেকটা আছে যেটা তোমার হচ্ছে যে স্টাডিং অফ ডেনসিটি, প্রেশার অ্যান্ড টেম্পারেচার। মানে প্রেশার, টেম্পারেচার এবং ডেনসিটি স্টাডি করেও কিন্তু আমরা এই সম্পর্কে জানতে পারি। স্টাডিং অফ প্রেশার, ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার ডিফারেন্স, এটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে পৃথিবীর অভ্যন্তরটা কেমন। ঠিক আছে, চলো আজকের লেকচার এই পর্যন্তই, বাকি লেকচার আগামীকাল। থ্যাংক ইউ।